আজ আমরা দেখতে চলেছি ২০১৮ সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো ওভারড্রাইভ। এটি মূলত একটি স্পোর্টস ড্রামা মুভি, যেখানে এমন দুজন গরিব ভাইকে দেখানো হয়েছে যাদের কাছে টাকা না থাকলেও তাদের স্বপ্ন ছিল অনেক বড়। ছোটবেলা থেকেই তাদের দুই ভাইয়েরই কার রেসিংয়ের প্রতি অনেক আগ্রহ ছিল। তাদের মধ্যে একজন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চাইত, আর আরেকজন চাইত বিশ্বের সবচাইতে সেরা কার মেকানিক হতে, কারণ তার পরিত্যক্ত যন্ত্রপাতির উপর অনেক আগ্রহ ছিল। আর তাদের এই আগ্রহের কারণেই তারা দুই ভাই ছোট্ট একটি এজেন্সিতে চান্স পায়, যেখান থেকে তাদের স্বপ্ন পূরণ করাটা ছিল অসম্ভব একটি ব্যাপার। তবে কোনো এক কারণে তারা দুই ভাই একে অপরের সাথে কোনো কথাই বলতো না। ভাই হলেও তাদের সম্পর্কটা ছিল যেন একদম শত্রুর মতো, কিন্তু মনে মনে তারা দুই ভাই একে অপরকে অনেক ভালোবাসত। তবে শেষ পর্যন্ত তাদের সঙ্গে কি ঘটেছিল, তারা কি সেই ছোট্ট এজেন্সির মাধ্যমে তাদের স্বপ্ন পূরণ করতে পেরেছিল, সেটাই আমরা দেখব আজকের এই মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক হার না মানা দুই ভাইয়ের অসম্ভব এক স্বপ্ন পূরণের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় জাপানের অনেক ছোট্ট একটি গ্রামে, যেখানে আমরা দুজন ভাইকে দেখতে পাই, যাদের নাম ছিল আতসুহিরো এবং নাওজুমি। ছোটবেলা থেকেই তারা দুই ভাই কম্পিটিশন করতে অনেক পছন্দ করত। যদিও তাদের গ্রামের রাস্তা ছিল আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, কিন্তু তারা দুই ভাই রেসিংয়ে খুবই এক্সপার্ট ছিল, তাই তাদের কাছে এটা কোনো ব্যাপারই ছিল না। তবে আতসুহিরোর আবার বিশেষ একটি গুণ ছিল, সে খুব সহজেই তাদের সাইকেলের বিভিন্ন সমস্যাগুলোকে ঠিক করতে পারত। এমনকি সে বিভিন্ন পরিত্যক্ত জিনিস দিয়ে সাইকেলে নতুন নতুন ফিচার তৈরি করতে পারত। আর তাদের দুই ভাইয়ের এই গুণগুলোই তাদেরকে পৌঁছে দিয়েছিল তাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে। বর্তমানে নাওজুমি ছিল অনেক বড় একটি এজেন্সির রেসার, আর তার ভাই আতসুহিরো ছিল সেই এজেন্সির একজন বড় মেকানিক। সে এত দুর্দান্তভাবে গাড়ির বিভিন্ন সমস্যাকে ঠিক করতে পারত যে খুবই অল্প সময়ের মধ্যে চারিদিকে তার অনেক সুনাম ছড়িয়ে পড়েছিল। আর তাদের দুই ভাইকে নিয়ে তাদের এজেন্সির লক্ষ্য ছিল অনেক বড়। তারা তাদের মাধ্যমে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চায়। কিন্তু বর্তমানে তাদের দুই ভাইয়ের সম্পর্ক আগের মতো ছিল না। তারা প্রায় সময় একে অপরের সাথে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া করত। আতসুহিরো সবসময় নাওজুমিকে ঝুঁকে নিতে নিষেধ করত, কিন্তু নাওজুমি তো যেন রেসিং এর জন্য নিজের জীবন বাজি রাখতেও প্রস্তুত ছিল। তাই এই বিষয়গুলো নিয়েই দুই ভাইয়ের মধ্যে সবসময় ঝগড়া হতো। আর তারা দুই ভাই যে এজেন্সিতে কাজ করত, সেটার নাম ছিল স্পাইকা। তো এখানে আমরা স্পাইকার রেসিং ফ্যাক্টরি দেখতে পাই। সেখানে আজকে একটি কার রেসের আয়োজন করা হয়েছে। রেস শুরু হওয়ার আগে স্পাইকার কর্মীরা গাড়িটি মেরামত করছিল এবং ভালোভাবে চেক করছিল যে গাড়িগুলোতে কোনো সমস্যা আছে কিনা। এরপর সবকিছু চেক করা হয়ে গেলে গাড়িতে উঠে পড়ে নাওজুমি, যে কিনা ছিল স্পাইকা এজেন্সির বিখ্যাত একজন রেসার। তবে এমন সময় তার কাছে আসে তার ভাই আতসুহিরো। আতসুহিরো এখানে তাকে বলে ইঞ্জিনে তাপ কিন্তু অনেক বেড়ে গিয়েছে, তাই যেন সে কোনোভাবেই থার্ড গিয়ার ব্যবহার না করে। আতসুহিরো বেশি কিছু বলার আগে রেসিং এর সময় চলে আসে, আর নাওজুমি তখন গাড়ি চালাতে শুরু করে। তার পাশে আবার ছিল তার কো ড্রাইভার কাতাওকা রেই, যে কিনা এখানে তাকে বিভিন্নভাবে নির্দেশনা দিতে থাকে। এদিকে এমন সময় দেখা যায় সেখানে স্পাইকার রেসিং এর স্পন্সর কোম্পানির কর্মকর্তা কাগাওয়া চলে আসছে। সে তার সঙ্গে করে একটি মেয়েকে নিয়ে এসেছে, আর এখন থেকে নাওজুমির এজেন্ট হিসেবে মেয়েটি কাজ করবে। এই মেয়েটির নাম ছিল এন্ডো হিকারো। তো এন্ডো এখানে অবাক হয়ে রেসিং দেখতে থাকে। বিশাল বড় এক তুমুল রেসের পর নাওজুমি গাড়ি থেকে নেমে আসে। প্রতিবারের মতো আজকেও তার পারফরমেন্স অনেক দুর্দান্ত ছিল। তবে তার ভাই আতসুহিরো এখানে তার উপর প্রচন্ড রেগেছিল। নাওজুমি গাড়ি থেকে নামতে আতসুহিরো তাকে রেগে গিয়ে বলে যে সে তাকে এতবার মানা করার পরও কেন সে থার্ড গিয়ার ব্যবহার করলো। তবে নাওজুমি তখন তাকে বলে যে রেস জেতার জন্য তাকে যা করতে হবে সে সেটাই করবে, কেন সে সবসময় তার পথে এভাবে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এদিকে কাগাওয়া এখানে অ্যান্ডোকে বলে আজ থেকে তুমি নাওজুমির সঙ্গে কাজ করবে, তবে একটু সাবধানে থেকো। নাওজুমির কিন্তু রাগ অনেক বেশি। ও কখন কাকে কি বলে ফেলে এটা সে নিজেও জানে না। ওর এই স্বভাবের জন্য তোমার আগে যে কাজ করতে ও চলে গিয়েছে, তাই যতটুকু সম্ভব একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো। এবার অন্যদিকে আমরা আতসুহিরোকে দেখতে পাই। সে পরের রাউন্ডের জন্য গাড়ির ইঞ্জিন পরীক্ষা করছিল, আর এখানে দুজন কর্মী বাহিরে কাজ করছিল। এরপর আতসুহিরো যখন কাজ করছিল তখন তার কাছে অ্যান্ডো আসছে। সে এখানে নাওজুমিকে খুঁজছিল। আতসুহিরো তখন বলে নাওজুমি অলরেডি বেরিয়ে গিয়েছে। অ্যান্ডো তখন তাকে জানায় যে আজকে 5টার সময় তাদের একটি মিটিং ছিল। তবে এমন সময় আতসুহিরোর একজন সহকর্মী অ্যান্ডোকে বলে যে নাওজুমি আতসুহিরোর সঙ্গে ঝগড়া করে বেরিয়ে গিয়েছে। অ্যান্ডো তখন তাকে খুবই আস্তে আস্তে জিজ্ঞাসা করে যে সে শুনেছে নাওজুমি এবং আতসুহিরো দুই ভাই, তাহলে তাদের দুজনের সম্পর্ক এত খারাপ কেন? তারা কি সবসময় ঝগড়া করে? কারণ সে রেসের পর তাদের দুজনকে ঝগড়া করতে দেখেছে। তবে সেই সহকর্মী তখন মজা করে বলে আসলে তাদের এই ঝগড়া ভাই ভাইয়ের ঝগড়া নয়, বরং এটা একজন মেকানিক এবং একজন রেসারের ঝগড়া। তারা দুই ভাই নিজেদের কাজের প্রতি এত বেশি ডেডিকেটেড
যে কেউ কারো সামান্যতম ভুলটুকুও সহ্য করতে পারে না। সেই সহকর্মী এখানে অ্যান্ডোকে আরও জানায় যে নাওজুমি বেশ কিছুদিন ধরে অনেক বেশি চিন্তিত। সে WRC-তে যেতে চায়, যেটা কিনা ছিল ওয়ার্ল্ড রেসিং চ্যাম্পিয়নশিপ। সেখানে গিয়ে সে উইনার হতে পারলে সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে পারবে, যেটা তার অনেক বছরের স্বপ্ন। তবে WRC-তে যাওয়া কোনো মুখের কথা ছিল না। সেখানে যাওয়ার জন্য প্রয়োজন লাগাতার জয়, অর্থাৎ একের পর এক রেসিং জেতার পর কোনো মানুষ সেখানে গিয়ে পৌঁছতে পারে। আর সেখানকার রেসিংও এত বেশি কঠিন হয়ে থাকে যে সেখানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়াটা সত্যিই স্বপ্নের মতো। এবার আমরা আতসুহিরোকে দেখতে পাই, যে কিনা স্পাইকা এজেন্সির ওনার সুজুকির সঙ্গে ছিল। সুজুকি এখানে তাকে একটি পত্রিকার কাটিং দেখায়, যেখানে নাওজুমির সঙ্গে একজন বিখ্যাত মডেলের ছবি ছাপা হয়েছে, আর তাদের ব্যাপারে চারিদিকে একটি ডেটিং রিউমার ছড়িয়েছে। এটা দেখিয়ে সুজুকি তখন আতসুহিরোকে বলে যে সে নাওজুমিকে অনেক আগে থেকেই সাবধান হতে বলেছিল এবং তাকে কোনো কন্ট্রোভার্সিতে জড়াতে নিষেধ করেছিল। কিন্তু তারপরও নাওজুমি তো তার কোনো কথাই শুনছে না। আর যদি এভাবেই চলতে থাকে তাহলে কাগাওয়ার কোম্পানি তাদেরকে আর কোনো স্পন্সর দেবে না, তখন তো তাদেরকে পথে বসতে হবে। এরপর সুজুকি আতসুহিরোর উপর নাওজুমিকে এসব কিছু শেখানোর দায়িত্ব দিতে চায়, কারণ সে হলো তার বড় ভাই। কিন্তু আতসুহিরো তখন তাকে বলে তার আর নাওজুমির সম্পর্ক এখন আর ভাইয়ের মতো নেই, বরং একজন মেকানিকার রেসারের সম্পর্ক হয়ে গিয়েছে, এর বাইরে আর কিছুই নয়। এসব বলে আতসুহিরো সেখান থেকে রাগ করে বেরিয়ে যায়। এবার কিছুদিন পর দেখা যায় সেইকো কাপ র্যালি চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে, যেটা কিনা ছিল জাপানের সবচাইতে বিখ্যাত র্যালি রেসিং। আর এই র্যালি রেসিং মূলত প্রতি বছরে 3 বার আয়োজন করা হয়। র্যালিতে রেসারদের 3 দিন ব্যাপী 14টি স্টেজে রেসিং করে পয়েন্ট সংগ্রহ করতে হয়। এই র্যালির প্রথম পর্ব হয় পাহাড়ি পেঁচানো উঁচু নিচু পথ ধরে। এই ধরনের রাস্তায় র্যালি হয় রেসারদের সঙ্গে সঙ্গে মেকানিকদেরকেও অনেক দক্ষ হতে হয়। এছাড়া এই চ্যাম্পিয়নশিপে মেকানিকরা খুবই কম সময় পায় মেনটেনেন্স করার জন্য। তো এবারিতে অংশ নেবে সিগমা রেসিং একাডেমির ড্রাইভার আকিরা। এই আকিরা মূলত কোনো সাধারণ রেসার ছিল না। গত 3 বারই সেই চ্যাম্পিয়নশিপ জিতে লিডার বোর্ডের শীর্ষে রয়েছে। আর লিডার বোর্ডের দ্বিতীয় অবস্থানে আছে নাওজুমি। তার ইচ্ছে ছিল এবার পরপর 3টে রেসে সে জিতবে। এবার দেখতে দেখতে রেস শুরু হয়ে যায়। নাওজুমি দ্রুতগতিতে তার গাড়ি চালাতে শুরু করে। এক সময় গাড়ি মেনটেনেন্সে সময় চলে আসছে, আর গাড়ি মেরামত করতে তারা সময় পাবে মাত্র 45 সেকেন্ড। তো নাওজুমির মেকানিকের দায়িত্বে ছিল তার ভাই আতসুহিরো। সে এখানে নিজের সর্বোচ্চটা দিয়ে গাড়ির সবকিছু মেনটেন করার চেষ্টা করছিল। আর নাওজুমি এইটুকু সময় সাংবাদিকদের কাছে ইন্টারভিউ দিতে যায়। তো ইন্টারভিউতে একজন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করে যে এবার রেসিং এর জন্য তার প্রস্তুতি কেমন। তার বিপক্ষে তো এবারও আকিরা রয়েছে, সে কি এবার আকিরাকে হারাতে পারবে? সাংবাদিকের এসব কথা শুনে নাওজুমি অনেক বেশি রেগে যায়, আর সে সাংবাদিকের কলার চেপে ধরে তাকে মারতেই চাইছিল। কিন্তু অ্যান্ডো তখন ছুটে এসে তাকে সরানোর চেষ্টা করে। তবে এখানে অ্যান্ডোর বস কাগাওয়া তার উপরই ক্ষেপে যায়, কারণ অ্যান্ডোর কাজে ছিল এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না হয় সেগুলো আটকানো। তবে সেতে ব্যর্থ হয়েছে। অ্যান্ডো এতে নিজে কাগাওয়ার উপর রেগে গিয়ে তাকে বলে যে সে নাওজুমির মতো এমন বদমেজাজি মানুষের সঙ্গে কাজ করতে পারবে না, বরং সে আজ থেকে গলফ খেলোয়াড়দের এজেন্ট হতে চায়। তবে কাগাওয়া তখন তাকে বলে আগামী বছর গলফ চ্যাম্পিয়নশিপ হওয়ার আগ পর্যন্ত তাকে নাওজুমির সঙ্গেই থাকতে হবে, আর যদি সে এটাও করতে না পারে তাহলে সে কিন্তু তার চাকরি হারাবে। এখন বাধ্য হয়ে অ্যান্ডোকে নাওজুমির সঙ্গে কাজ করতে হবে। তাই সে তখন আবারও নাওজুমির খোঁজে চলে যায়। সেখানে সে আতসুহিরোকে দেখতে পায়। আতসুহিরো এখানে গাড়ির ডিজাইন করছিল। তবে অ্যান্ডোকে দেখে সে সেটাকে লুকিয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু অ্যান্ডো সেটা আগেই দেখে ফেলেছিল। তাই সেখানে তার ডিজাইনের অনেক প্রশংসা করে। এবার কিছুক্ষণের মধ্যেই সেখানে নাওজুমি চলে আসছে। অ্যান্ডো তখন নাওজুমিকে তার কাজগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করে। তবে নাওজুমি অ্যান্ডোকে বলে যে তার আর এখানে কাজ করার কোনো দরকার নেই, তার তো রেসিং নিয়ে কোনো আগ্রহই নেই। এবার পরের দিন সকালে আবারও সেই রেলি রেসিং শুরু হয়ে যায়। আজকে ছিল এই সেইকো কাপ রেলির দ্বিতীয় দিন। আজকে টোকিও শহরে এই রেলি অনুষ্ঠিত হচ্ছে। তো দেখা যায় সময় মতো রেসিং শুরু হয়ে যায়। তাই সঙ্গে সঙ্গে আতসুহিরো আর তার দল মেনটেনেন্সের কাজ করে নেয়। এরপর অ্যান্ডো সেখানে আসলে নাওজুমি কিছুটা রেগে যায়, আর সে তাকে জিজ্ঞাসা করে যে সে তো কালই তাকে এখানে আসতে মানা করেছিল, তারপরও সে বেহায়ের মতো কেন চলে এসেছে। তবে অ্যান্ডো কি বলবে বুঝে উঠতে পারে না, তাই সে চুপচাপ থাকে। এরপর রেসিং শুরু হয়ে যায়। সবাই টানটান উত্তেজনার মধ্য দিয়ে অপেক্ষা করতে থাকে। এখানে ধারাভাষ্যকার আকিরার ব্যাপারে কথা বলছিল, আর তার কথা থেকে আমরা জানতে পারি যে অনেক ছোটবেলা থেকেই আকিরার কার রেসিং এর প্রতি অনেক আগ্রহ ছিল। তাই বড় হয়ে সে সেইকো একাডেমিতে ভর্তি হয়ে যায়, আর খুবই অল্প সময়ের মধ্যে সে সেখানকার নাম্বার 1 ড্রাইভারে পরিণত হয়। আজ পর্যন্ত কেউ তাকে হারাতে পারেনি। এরপর দেখতে দেখতে এক পর্যায়ে রেস শেষ হয়ে যায়। স্পাইকার সবাই গভীর আনন্দের সাথে দেখে নাওজুমি আকিরাকে হারিয়ে দিয়েছে।
যেটা ছিল খুবই অবিশ্বাস্য একটি ব্যাপার। তাই এখানে স্পাইকার সবাই মিলে অনেক আনন্দ করতে থাকে। তো ফাইনালি আকিরাকে পেছনে ফেলে লিডার বোর্ডের শীর্ষে চলে যায় নাওজুমি। এবার অন্যদিকে দেখা যায় অ্যান্ডো নাওজুমির সঙ্গে দেখা করতে আসছে। আসলে পরের ম্যাচ নিয়ে তাদের সঙ্গে একটি মিটিং করার কথা আছে। এখানে আতসুহিরো তাকে বলে যে নাওজুমি আগে বেরিয়ে গিয়েছে। আর অ্যান্ডো এখানে বুঝতে পারে যে নাওজুমি তার উপর খুবই বিরক্ত। সে তখন এখানে আতসুহিরোকে বলে যে সে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে যাতে করে নাওজুমি তার উপর সন্তুষ্ট হয়। অ্যান্ডো দেখতে পায় আতসুহিরো একটি কাজ করছে। সে তখন জানতে চায় যে সে কি কাজ করছে। আতসুহিরো তখন তাকে বলে যে সে এক ধরনের টার্বোচার্জার তৈরি করছে যেটার মাধ্যমে গ্যাসের প্রেসার কমানো যায়। আতসুহিরো এখানে অনর্গল তার মেশিনের বর্ণনা দিয়ে যাচ্ছিল। আর অ্যান্ডো তার এসব মেকানিক্যাল কথাবার্তা শুনে তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে এবং সে বুঝতে পারে যে আতসুহিরো আসলে অনেক বেশি ট্যালেন্টেড। অ্যান্ডো তখন তার কাছে জানতে চায় যে সে কেন পেশা হিসেবে রেসকে বেছে নিয়েছে। সে তো অনেক বেশি ট্যালেন্টেড। সে চাইলে যে কোনো বড় বড় মেকানিক্যাল কোম্পানিতে অনেক বড় জব করতে পারত। তবে আতসুহিরো তার এই প্রশ্নের কোনো জবাব না দিয়ে চুপচাপ থাকে। এবার অ্যান্ডো যখন চলে যেতে চায় তখন আতসুহিরো বলতে শুরু করে যে ছোটবেলায় সে আর তার ভাই নাওজুমি পাহাড়ে রেস করতে যেত। তাদের শৈশবের স্মৃতিগুলো খুব সুন্দরভাবেই কেটেছে। তবে যখন তারা দুই ভাই মিলে একসঙ্গে রেস করত তখন নাওজুমি সবসময় রেস জেতার জন্য খুবই দ্রুত গতিতে সাইকেল চালাত। এজন্য সে প্রায় সময় আছড়ে পড়ত, যার ফলে অনেকবার তার সাইকেল ভেঙেও যেত। আর সাইকেল ভেঙে গেলে আতসুহিরো নিজে যন্ত্রপাতি নিয়ে সেই সাইকেল ঠিক করে ফেলত। আর এভাবেই একসময় তার ভাই নাওজুমির সাইকেল ঠিক করতে করতে কখন যে সে একজন মেকানিক হয়ে গিয়েছে সেটা বুঝতেও পারেনি। যদিও সে বিশ্বাস করে যে নাওজুমির জন্য সে এই জায়গা পর্যন্ত পৌঁছতে পেরেছে। তার জীবনে নাওজুমির অনেক অবদান রয়েছে। অ্যান্ডো এখানে অনেক মনোযোগ দিয়ে আতসুহিরোর এই সমস্ত কথা শুনেই যাচ্ছিল। এরপর আমরা সেগো কাপ রেলির আন্তর্জাতিক পর্ব দেখতে পাই। আর আজকের এই পর্বটি অনুষ্ঠিত হচ্ছে মালয়েশিয়াতে। তবে রেস শুরু হওয়ার আগে আতসুহিরো এখানে নাওজুমিকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেয়, কিন্তু সবসময়ের মতো নাওজুমি তার ভাইয়ের কথাগুলো এড়িয়ে যায়। এরপর শুরু হয় তার এক ভয়ানক গাড়ি চালানোর রেস। এখানে দেখা যায় সে এত দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল যে অতিরিক্ত গতির কারণে সে একটি পাথরের সঙ্গে ধাক্কা খায়। আর অল্পের জন্য সে অনেক বড় বিপদের হাত থেকে বাঁচে। এভাবে সে নিজের জীবনের পরোয়া না করে রেস চালিয়ে যাচ্ছিল। এদিকে তার ভাই আতসুহিরো তার এই স্বভাবের জন্য অনেক দুশ্চিন্তায় ছিল। তবে এত কিছুর পরও ফাইনালি দেখা যায় আজকে নাওজুমি জিততে পারে না, বরং আজকের রেসে জিতে যায় আকিরা। আতসুহিরো এতে অনেক বেশি ভেঙে পড়েছিল। তবে নাওজুমি যে ফাইনাল পর্যন্ত পৌঁছতে পেরেছে এটাই স্পাইকার জন্য অনেক বড় পাওয়া ছিল। এর ফলে সামনে তারা আরো অনেক বড় বড় সুযোগ পেতে চলেছে। তাই স্পাইকার সবাই মিলে রেস শেষ করার পর পার্টি করছিল, কিন্তু আশেপাশের কোথাও নাওজুমি ছিল না। অ্যান্ডো অনেক খোঁজাখুঁজি করেও সেই পার্টির মধ্যে নাওজুমিকে কোথাও খুঁজে পায় না। কিন্তু একসময় দেখা যায় নাওজুমি এক কোনায় বসে ড্রিঙ্ক করছিল। অ্যান্ডো এখানে তাকে জোর করে পার্টিতে যেতে বলছিল, কিন্তু নাওজুমি তাকে বলে যে তার পক্ষে আর স্পন্সরদের পাচারা সম্ভব নয়। সে এসবে অনেক বিরক্ত। সে আর কারো গোলাম হয়ে থাকতে চায় না। তবে এসব বলতে বলতে নাওজুমি মাতাল অবস্থায় কোনো মতে পার্টিতে যায়। আর যখনই সে পার্টিতে আকিরাকে দেখতে পায় তখন সেখানে তাকে অনেক উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। আর একসময় সে তার উপর আক্রমণ করার জন্য ঝাঁপিয়ে পড়ে। অনেক কষ্টে সবাই তাদের দুজনকে আলাদা করে দেয়। অ্যান্ডো তখন নাওজুমিকে বলে যে সে কেন এসব করছে। এভাবে চলতে থাকলে তো দিন দিন তার ফ্যানের সংখ্যা কমে যাবে। এমনিতেই তার ব্যাপারে চারিদিকে অনেক স্ক্যান্ডেল ছড়িয়ে আছে। তার এজেন্সি তো সেগুলোই এখনো রিকভার করতে পারছে না। তারপরও সে কেন একের পর এক কন্ট্রোভার্সি করেই চলেছে। কিন্তু নাওজুমি এখানে তার কোনো কথাই শুনছিল না, বরং সে তাকে হিনা বলে জড়িয়ে ধরে আর বলে আমাকে ক্ষমা করে দাও। অ্যান্ডো তখন তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় আর বলে যে সে এসব কি বলছে। নাওজুমির হুঁশ ফিরলে সে তখন তাকে বলে যে আসলে সে বুঝতে পারেনি সে অ্যান্ডোকে অন্য কেউ ভেবেছিল। তাকে জড়িয়ে ধরার জন্য নাওজুমি এখানে তার কাছে ক্ষমাও চায়। অ্যান্ডো তখন তার কাছে জিজ্ঞাসা করে যে সে বারবার তাকে হিনা হিনা বলছিল কেন, এই হিনা আসলে কে। কিছুক্ষণ চুপচাপ থেকে নাওজুমি তখন ধীরে ধীরে তাকে বলে যে হিনা আসলে তার অনেক ছোটবেলার বন্ধু। হাই স্কুলের পরপরই সে বোস্টন নামক একটি জায়গাতে লেখাপড়া করতে চলে যায়। এই বলে নাওজুমি সেখানে থাকা একটি পুলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। হয়তো অতীতের কষ্ট থেকে সে এই কাজটি করেছে। এখানে দেখা যায় যে নাওজুমি চোখের সামনে সেই সমস্ত অতীতগুলো ভাসতে থাকে যখন সে হিনা এবং তার ভাইয়ের সঙ্গে খুব সুন্দরভাবে জীবন কাটিয়েছিল। এরপর দেখা যায় অ্যান্ডো এখানে হিনার ব্যাপারেই ভাবছিল। আর সে এখানে তার ব্যাপারে জানার জন্য সোশ্যাল মিডিয়াতে তার নাম দিয়ে সার্চ করে, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে হিনা নামের কোনো আইডি সে খুঁজে পায় না। তবে সেখানে অদ্ভুত একটি খবর পায়। আসলে নাওজুমি বোস্টন নামক যে জায়গার কথা তাকে বলেছিল সেই বোস্টনে নাকি একজন জাপানি ছাত্রের মৃত্যু হয়েছে। এবার পরের দিন আবারও রেইন ফরেস্টে রেস শুরু হয়। প্রথম সবকিছু ঠিকঠাকই চলছিল,
কিন্তু হঠাৎ করেই নাওজুমির গাড়ির ছোট্ট একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এদিকে আতসুহিরো এতে অনেক ভয় পেয়ে যায়, আর সে দ্রুত তার দলবল নিয়ে প্রস্তুত হয়ে যায় গাড়িটি ঠিক করার জন্য। এবার ঠিক এমন সময় অ্যান্ডোর কাছে তার বস কাগাওয়ার কল আসে। কাগাওয়া তাকে ইমার্জেন্সি ভাবে অফিসে যেতে বলে। অ্যান্ডো তখন এক মুহূর্তও দেরি না করে দ্রুত ছুটে যায় অফিসে। তো অফিসে আসার পর অ্যান্ডো জানতে পারে যে ইশিহারা নামের যে গোল্ফ খেলোয়াড় রয়েছে, যার এজেন্ট হিসেবে অ্যান্ডো কাজ করেছিল, তার প্রো এশিয়া চ্যাম্পিয়নশিপ এবছরেই হচ্ছে। অ্যান্ডো এতে কিছুটা ক্ষিপ্ত হয়ে যায় আর বলে যে এই খবরটি তাকে আগে কেন জানানো হয়নি। কাগাওয়া তখন তাকে বলে, তুমি এতে এত রেগে যাচ্ছ কেন? কারণ তুমি তো এখন ইশিহারার এজেন্ট নও, কুরু নামের একজন তার এজেন্ট হিসেবে জয়েন করেছে। অ্যান্ডো তখন অবাক হয়ে বলে যে সে এতগুলো বছর ধরে ইশিহারার পেছনে এত শ্রম দিয়েছে, তার এই সমস্ত শ্রমই কি এভাবে বৃথা চলে যাবে? কাগাওয়া তখন তাকে বলে যে সে নিজেকে কিসের এজেন্ট দাবি করছে? সে এতগুলো বছর ধরে যেটা করতে পারেনি সেটা কুরু মাত্র 1 বছরের মধ্যেই করে দেখিয়েছে। অন্যদিকে নাওজুমি আতসুহিরোর কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে সে তার রেসিং কারটি ঠিক করেছে কিনা। আতসুহিরো তখন তাকে জানায় যে সে ঠিক করেছে, তবে সে এখনো পুরোপুরিভাবে কারটির প্রবলেম সলভ করতে পারেনি। পুরোপুরি ঠিক করতে হলে অনেক সময়ের প্রয়োজন। আপাতত আগামীকালের ম্যাচে সে যেন জয়ের আশাটা ছেড়ে দেয়। কিন্তু নাওজুমি তখন তাকে বলে পরিস্থিতি যতই কঠিন হয়ে পড়ুক না কেন, একজন সত্যিকারের রেসার কখনো হেরে যাওয়ার জন্য খেলে না, তাই যা কিছুই হয়ে যাক তাকে জিততেই হবে। তবে আতসুহিরো তখন তাকে বলে যে আগামীকাল যদি সে হেরেও যায় তবু সে চ্যাম্পিয়নশিপের দৌড়ে টিকে থাকতে পারবে, তাই আপাতত জেতার চিন্তা ভাবনা তার মাথা থেকে ছেড়ে ফেলা উচিত। কিন্তু আতসুহিরোর এই সমস্ত কথা শুনে নাওজুমি প্রচন্ড রেগে যায়, আর সে এখানে চিৎকার করে বলতে থাকে যে তার এজেন্সির প্রত্যেকটি মেকানিকই অপদার্থ, কেউই প্রপারলি টাইম মতো কাজ কমপ্লিট করতে পারে না, তাদের ভুলের জন্য সে কেন রেসে হাঁটতে যাবে। তবে আতসুহিরো তখন নাওজুমির কলার চেপে ধরে বলে, তুই এতদিন যে রেসিং কারের মাধ্যমে রেস চালিয়ে গিয়েছিস এবং অনেকগুলো রেসে উইনার হয়েছিস, সেই রেসিং কারে সবকিছু টিকে আছে শুধুমাত্র আমাদের মতো মেকানিকদের জন্য, আর তোর পুরো এজেন্সি দাঁড়িয়ে আছে আমাদের ঘাম, রক্ত এবং পরিশ্রমের উপর। মেকানিকরা না থাকলে তোদের মতো ড্রাইভাররা কখনোই তৈরি হতো না, তাই ভবিষ্যতে আর কখনোই মেকানিকদেরকে ছোট করে কথা বলবি না। তুই আসলে অনেক বদলে গিয়েছিস রে। একথা বলে আতসুহিরো যখনই সেখান থেকে চলে যাচ্ছিল তখনই নাওজুমি তাকে থামায়, আর সে তাকে বলে যে সে যেন তাকে তার মতো মনে না করে। সে অন্তত হিনাকে বোস্টন যাওয়া থেকে থামানোর চেষ্টা করেছিল, সে তার মনের কথা বলেছিল, কিন্তু হিনাই তাকে রিজেক্ট করেছে। তবে সে আতসুহিরোর মতো চুপচাপ পালিয়ে আসেনি, তার মাঝে অন্তত সত্য বলার সাহসটুকু ছিল। নাওজুমির এসব কথা শুনে আতসুহিরো এখানে চুপ করে থাকে, আর নাওজুমি এখানে কোন ব্যাপারে কথা বলছিল সেটা আমরা সামনে জানতে পারবো। এবার পরের দিন সকালে আমরা অ্যান্ডোকে দেখতে পাই। সে আজকে অনেক ভোরবেলায় স্পাইকার ফ্যাক্টরিতে চলে আসে। এরপর সুজুকি তাকে আতসুহিরোকে দেখিয়ে বলে ছোটবেলায় যখন আতসুহিরো সাইকেল ঠিক করার জন্য এখানে আসতো, সে প্রায় সময় তাকে আইসক্রিম খেতে দিত, কিন্তু সেটা কোনোদিনও কল্পনাও করতে পারেনি যে আতসুহিরো একদিন এত বড় একজন মেকানিক হয়ে যাবে। কিছুদিন আগে সে একটি সাসপেনশন মেশিন তৈরি করেছে, যেটা এখন তাদের কোম্পানির সবচাইতে বেস্ট সেলিং আইটেম। এদিকে আতসুহিরো তার কাজ শেষ করে দেখতে পায় যে অ্যান্ডো সেখানে চুপচাপ বসে আছে। আতসুহিরো তখন তাকে জিজ্ঞাসা করে যে সে এখানে কেন এখনো বসে আছে, সে অফিসে যায়নি কেন, তার কি কোনো সমস্যা হয়েছে? অ্যান্ডো তখন কিছুক্ষণ চুপ থেকে বলে যে সে ভাবত জীবনে কোনো কিছু না করতে পারলেও একটি কাজ সে খুব ভালোভাবেই করে। সে নিজেকে অনেক ভালো একজন এজেন্ট মনে করত, কিন্তু এখন সে দেখছে তার জায়গাতে অন্য কেউ আরো ভালো কাজ করতে পারে, তাই আজকাল তার নিজেকে তার কাছে অনেক বেশি অযোগ্য মনে হয়। সে তার জীবনের প্রত্যেকটি জায়গাতেই ব্যর্থ হয়েছে। এসব কথা শুনে আতসুহিরো তখন তাকে একটি গোডাউনে নিয়ে যায়, যেখানে অসংখ্য যন্ত্রপাতি রাখা আছে। অ্যান্ডো তখন বলে এগুলো নিশ্চয়ই সাসপেনশন। আতসুহিরো তখন তাকে বলে হ্যাঁ, তবে এগুলো সব নষ্ট সাসপেনশন। সে যতদিনে আসল সাসপেনশন তৈরি করেছে তার আগে এতগুলো সাসপেনশন নষ্ট হয়েছে। সে অসংখ্যবার হেরে যাওয়ার পর বারবার চেষ্টা করে শেষ পর্যন্ত 2 বছর আগে সে ঠিকভাবে সাসপেনশন তৈরি করতে পেরেছে। আর এই সাসপেনশনটি তৈরি করতে তার প্রায় 5 বছরেরও বেশি সময় লেগেছে। তারা পরীক্ষামূলকভাবে একটি সাসপেনশন রেসিং কারে লাগিয়ে দিয়েছিল, তবে তখন সেটা ঠিকভাবে তৈরি না হওয়ার কারণে সেই রেসিং কারটি ক্র্যাশ হয়ে যায়, আর ড্রাইভারকে চিরতরে রেসিং ছেড়ে দিতে হয়, কারণ সে গুরুতরভাবে আহত হয়ে গিয়েছিল। আর এসব কিছুর জন্য তার এখন পর্যন্ত নিজেকে অনেক বড় অপরাধী মনে হয়। সে হয়তো কোনোদিনও তার নিজেকে ক্ষমা করতে পারবে না। তার জন্য একজন রেসারের জীবন নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু তারপরও সে কখনো হাল ছেড়ে দেয়নি, যার ফলে সে শেষ পর্যন্ত সাকসেসফুলভাবে সাসপেনশন তৈরি করতে পেরেছে। আতসুহিরো আসলে অ্যান্ডোকে ভরসা দেওয়ার জন্য এই সমস্ত কিছু বলছিল, আর অ্যান্ডো এখানে অনেক মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনছিল। সে এখানে বুঝতে পারে যে আতসুহিরো আসলে কতটা ভালো মনের একজন মানুষ।
তো আতসুহিরোর সমস্ত কথা শুনে অ্যান্ডো সেখান থেকে চলে যায় আর সে সোজা নাওজুমের কাছে আসে। এরপর সে নাওজুমিকে তাদের প্রমোশনের একটি শিডিউল দিয়ে দেয়। এরপর অ্যান্ডো এখানে নাওজুমিকে বলে যতদিন পর্যন্ত না নাওজুমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিততে পারছে এবং সে শ্রেষ্ঠ ড্রাইভার হতে পারছে ততদিন পর্যন্ত সে হাল ছাড়বে না। একথা বলে অ্যান্ডো শিডিউল পাশে রেখে চলে যায়। আর নাওজুমি আজকে অ্যান্ডোর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ সে বুঝতে পারছিল না আজকে হঠাৎ করে অ্যান্ডোর কি হয়েছে। এরপর দেখতে দেখতেই শুরু হয়ে যায় সেইকো কাপের পরের পর্ব, যেটা কিনা জাপানের হোকায়ামা নামের একটি জায়গাতে অনুষ্ঠিত হচ্ছে। এরপর এখানে বলা হয় সিগমা কোম্পানি এবার তাদের গাড়িতে বিশেষ কিছু লাগাচ্ছে, যেটা তাপ ও গতি নিয়ন্ত্রণ করতে পারে। এই মেশিনটি লাগালে আকিরার গতি আরও বেড়ে যাবে। আর সিগমা মূলত ছিল একটি অ্যারোনটিক্যাল কোম্পানি, যারা কিনা রকেট নিয়েও কাজ করে থাকে। এজন্যই তারা প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করতে পারে। আর এবারও তারা এমনটাই করেছে। তো এবার শুরু হয়ে যায় রেস। আর আকিরা যেহেতু আজকের রেসে তাদের নতুন একটি প্রযুক্তি ব্যবহার করছে, তাই দেখা যায় শুরু থেকে আকিরা অনেক ভালো পারফরমেন্স করছিল। তার স্পিডের সঙ্গে কেউই পারছিল না। আর এক পর্যায়ে আকিরা তাদের এই ডিভাইসটির মাধ্যমে জিতে যায়। নাওজুমি যেন এতে নিজের কনফিডেন্স একদমই হারিয়ে ফেলছিল। তারপরও সে এবার সিদ্ধান্ত নেয় যে যা কিছুই হয়ে যাক সে হাল ছাড়বে না। এদিকে অ্যান্ডো নাওজুমিকে আরো ভালো কাজ করার জন্য প্রস্তুত করতে থাকে। অন্যদিকে আতসুহিরো দিনরাত কঠোর পরিশ্রম করছিল, যাতে করে সে তার মেশিনগুলোকে আরো অনেক বেশি উন্নত বানাতে পারে আর নাওজুমি আকিরাকে হারিয়ে দিতে পারে। এরপর দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন সময় পার হয়ে যায়। আর আজকে ছিল সেইকো কাপের পরের পর্ব, যেটা কিনা এবার অনুষ্ঠিত হচ্ছে ভারতে। তবে ভারতে আবার অনেক বড় একটি সমস্যা ছিল। এখানকার তাপমাত্রা যেহেতু অনেক বেশি ছিল, তাই এখানকার রেসে ইঞ্জিনের তাপমাত্রা অনেক দ্রুত বেড়ে যায়, যার ফলে রেসারদের এখানে রেস করতে অনেক ভোগান্তি পোহাতে হয়। আর একজন রেসার মূলত ঠিক কতটুকু দক্ষ সেটা প্রমাণ করার জন্যই বিভিন্ন প্রতিকূল পরিবেশে তাদের রেসের আয়োজন করা হয়। এরপর দেখতে দেখতে এই রেস শুরু হয়ে যায়। তবে এবারের রেসে দেখা যায় নাওজুমি খুবই দুর্দান্ত পারফরমেন্স করছিল। তার এখানে রেস করতে কোনো ধরনের সমস্যাই হচ্ছিল না, কারণ আতসুহিরো এবার তাদের রেসের গাড়িতে তার সেই সাসপেনশনটিকে লাগিয়ে দিয়েছে, যার ফলে এমন প্রতিকূল পরিস্থিতিতেও নাওজুমের গাড়ির ইঞ্জিন একদম ঠান্ডা ছিল। এতে করে গাড়ির নিয়ন্ত্রণ করাটা অনেকটাই সহজ হয়ে গিয়েছিল, যার ফলে এবার দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে নাওজুমি জিতে যায়। এরপর থেকেই নাওজুমি আস্তে আস্তে অনেকগুলো রেস জিতে থাকে। দেখতে দেখতে চারিদিকে তার খ্যাতি ছড়িয়ে পড়ছিল। সে যেখানেই যাচ্ছিল সেখানেই তার ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। তো একদিন একটি ইন্টারভিউতে সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করে যে সে এত সাহসের সাথে কিভাবে রেসিং করে, তার কি ভয় লাগে না? কিন্তু সে এখানে উত্তর দেওয়ার আগে তার পাশে থাকা ভাইয়ের দিকে তাকায়, যে তার গাড়ি নিয়ে কাজ করছে। আর তার ভাই আতসুহিরোর দিকে তাকিয়ে নাওজুমি বলে তার ভেতরে এত বেশি সাহস আসারও একটি কারণ আছে, কারণ সে জানে যে সবকিছু ঠিক করে দেওয়ার জন্য তার সঙ্গে কেউ না কেউ রয়েছে। তার মাথার উপর একটা ছায়া আছে, যেটা কিনা ছোটবেলা থেকেই তাকে রক্ষা করে আসছে। এবার ইন্টারভিউয়ের পর অ্যান্ডো এখানে তাকে বলে যে আজ প্রথমবার সে খুব সুন্দরভাবে ইন্টারভিউ দিয়েছে। সে এমন কিছু কথা বলেছে যেটা সবার মন ছুঁয়ে যাবে। তাকে আসলে এভাবেই ভালো লাগে। এরপর অ্যান্ডো তাকে আরো বলে যে সে ইন্টারভিউতে যার কথা বলেছে সে নিশ্চয়ই তার বড় ভাই আতসুহিরো। এরপর নাওজুমি এখানে অ্যান্ডোকে একটি প্রশ্ন করে। সে তাকে বলে যে নিশ্চয়ই সে তার ভাই আতসুহিরোকে অনেক পছন্দ করে ফেলেছে, কিন্তু অ্যান্ডো তাকে বলে এমন কিছুই নয়। তবে নাওজুমি কেন এমনটা ভাবছে? নাওজুমি তখন তাকে বলে আসলে আমার ভাই আতসুহিরোর সঙ্গে যে থাকে সে তাকে পছন্দ করে ফেলে। ও আসলে এতটাই অসাধারণ একজন মানুষ যাকে কেউ অপছন্দ করতে পারবে না, কিন্তু আমি আসলে ওর মতো হতে পারিনি। আর হিনাও মূলত আতসুহিরোকে অনেক পছন্দ করত। হিনা সবসময় আতসুহিরোর আশেপাশেই ঘুরত। এরপর অ্যান্ডো তাকে বলে সে খোঁজ নিয়ে জানতে পেরেছে যে হিনা অনেক আগেই মারা গিয়েছে। নাওজুমি কি এই ব্যাপারে কিছু জানে? নাওজুমি বলে হ্যাঁ, ক্রিসমাসের আগের রাতে সে মারা গিয়েছে। মারা যাওয়ার আগে সে তাকে একটি কার্ড পাঠিয়েছিল, তবে কার্ডের মধ্যে হিনা শুধুমাত্র আতসুহিরোর কথাই লিখেছিল। নাওজুমি এখানে আর কিছু বলার আগেই তাকে কেউ একজন ডাক দেয়, তাই সে তখন সেখানেই চলে যায়। এরপর দেখতে দেখতেই চলে আসে সেইকো কাপের পরের পর্ব, যেটা কিনা আজকে অনেক ভয়ানক একটি পর্বতমালায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই পর্বতমালাটি ছিল অনেক বিপজ্জনক একটি জায়গা, আর এটা ক্র্যাশ হওয়ার জন্য অনেক কুখ্যাত ছিল, অর্থাৎ এখানে অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। তবে আজকে দেখা যায় নাওজুমির শরীর খুব একটা ভালো ছিল না। খেলা শুরু হওয়ার আগে সে অনেক বেশি অসুস্থ বোধ করছিল, আর তার এখানে শুধুমাত্র হিনার কথাই মনে পড়ছিল। এখানে হঠাৎ করেই তার অতীতের একটি কথা মনে পড়ে যায়। একদিন সে হিনাকে বলেছিল যে সে একদিন পৃথিবীর সেরা রেসার হবে, কিন্তু হিনা সেদিন তার কথায় তেমন একটা পাত্তা দেয়নি। সে আতসুহিরোর সঙ্গে সময় কাটাতে ব্যস্ত ছিল। সে কোনোদিনও তাকে তার রেসের জন্য উৎসাহ পর্যন্ত দেয়নি। তারপরও সে তাকে মন থেকে ভালোবেসে গিয়েছে।
এসব কিছু চিন্তা করতে করতে নাওজুমি কোনো মতে নিজেকে সামলে গাড়িতে গিয়ে বসে। এরপর এভাবেই রেস শুরু হয়ে যায়। বৃষ্টির কারণে সম্পূর্ণ রাস্তায় প্রচণ্ড কাদা ছিল, যার ফলে রেসের গাড়িগুলো পিছলে যেতে থাকে। তবে এত কিছুর পরও নাওজুমি এখানে বেশ ভালো পারফরমেন্স করছিল। সে একের পর এক বাঁক অতিক্রম করে তার গাড়ি নিয়ে চলছিল। এদিকে আকিরাও প্রচণ্ড গতিতে রেস করতে থাকে। তাদের দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়, কিন্তু হঠাৎ করে যেন কিছু একটা হয়ে যায়, আর গাছের সঙ্গে ধাক্কা খেয়ে নাওজুমের অনেক বড় একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। স্পাইকা এজেন্সির সবাই এতে অনেক অস্থির হয়ে পড়ে, তবে তারা বুঝে উঠতে পারছিল না যে দুর্ঘটনা ঠিক কোন জায়গাতে হয়েছে। নাওজুমের কো ড্রাইভার তখন সবকিছু দেখে শুনে বলে যে তারা এখন স্যারেন্ডার করবে আর সাহায্যের জন্য ডাকবে। তাদের পক্ষে আর রেস পরিচালনা করা সম্ভব নয়, কিন্তু নাওজুমি এটা কোনোভাবেই করতে দিচ্ছিল না, বরং সে যন্ত্রপাতি নিয়ে নিজেই কাজে নেমে পড়ে। কো ড্রাইভার আবার তাকে বলে তাদের এখন এই পরিস্থিতিতে রেস চালিয়ে যাওয়াটা মোটেও ঠিক হচ্ছে না, কারণ এটা তাদের জন্য অনেক বিপজ্জনক। অন্যদিকে আতসুহিরো নতুন একটি গাড়ি ঠিক করছিল। নাওজুমের কো ড্রাইভার তখন সেখানে চলে আসে আর বলে যে এক্ষুনি যদি গাড়ি পাল্টানো না হয় তাহলে অনেক বড় বিপদ হয়ে যাবে। তাদের রেসের গাড়ির তেলের ট্যাঙ্ক এবং গাড়ির লোহাগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর তারা সবাই মিলে চলে যায় ঘটনাস্থলে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর তারা তাদের গাড়িটিকে ঠিক করার আপ্রাণ চেষ্টা করছিল। আতসুহিরো এখানে বলে যে তারা কোনোভাবেই আর এই গাড়িটি ঠিক করতে পারবে না, তাদেরকে হার মানতে হবে। কিন্তু নাওজুমি রেগে গিয়ে বলে তারা কেন হার মানবে, এতদূর আসার পর সে একথা কিভাবে বলছে। সবাই তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে এই গাড়ি নিয়ে সে আর সামনের দিকে যেতে পারবে না। নাওজুমি তখন আতসুহিরোকে বলে তুমি বলেছিলে আমি নাকি পরিবর্তন হয়ে গিয়েছি, কিন্তু এখন একবার নিজের দিকে তাকিয়ে দেখো, পরিবর্তন তো আসলে তুমি হয়েছ। তুমি তো আগে এত সহজে হাল ছেড়ে দিতে না। আতসুহিরো তখন তাকে বলে যেটা কখনোই ঠিক হয় না সেটা সে কিভাবে ঠিক করবে। এসব নিয়ে তাদের দুই ভাইয়ের মধ্যে তর্ক চলতে থাকে, আর সবাই চুপচাপ তাদের কথা শুনতে থাকে। এদিকে দেখতে দেখতে রেস শেষ হয়ে যায়। ফাইনালি স্পাইকাকে হার মেনে রেস থেকে সরে যেতে হয়। এরপর জানা যায় শুধুমাত্র নাওজুমিই না, বরং অনেক ড্রাইভারকে এই খারাপ রাস্তার দুর্যোগে পড়ে স্যারেন্ডার করতে হয়েছে, অর্থাৎ তারাও রেস থেকে ছিটকে পড়েছে। তবে এই রাস্তাতে একমাত্র যে ঠিকভাবে গাড়ি চালাতে পেরেছে সেটা হলো আকিরা, কারণ সে তার এজেন্সির নতুন মেশিন ভালভা লাগিয়েছিল, যেটা কিনা এই রেসে তার জন্য বেশ কাজে দিয়েছে, যার ফলে এবার আকিরাই চ্যাম্পিয়ন হয়েছে এবং লিডার বোর্ডে শীর্ষে পৌঁছে গিয়েছে। ফাইনালি তাদের হাতে রয়েছে আর একটি মাত্র রাউন্ড, এটাই হবে শেষ রাউন্ড, আর এই রাউন্ডে ঠিক করবে কে আসলে শ্রেষ্ঠ, আকিরা নাকি নাওজুমি। অন্যদিকে আতসুহিরোকে দেখা যায় যে কিনা অনেক মনোযোগ দিয়ে তার কাজ চালিয়ে যাচ্ছিল। এমন সময় তার কাছে জুনবেই নামের একজন মেকানিক আসে, আর সে তাকে বলে যে সেদিন তারা যদি নিজে থেকে হার না মানত তারপরও তাদেরকে হারতে হতো, কারণ ভালভা সিস্টেমের কারণে আকিরা এগিয়ে থাকত। একথা শুনে আতসুহিরো তাকে কিছুই বলে না। এমন সময় একজন এসে তাদেরকে খবর দেয় যে নাওজুমিকে কোথাও পাওয়া যাচ্ছে না। আতসুহিরো নিজেও এতে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। সে তখন সোজা তার লকারের কাছে চলে যায়, আর লকার খুলে সে কিছু একটা বের করে দেখে। এরপর আতসুহিরো বেশ কিছুক্ষণ চিন্তা ভাবনা করে সে সোজা তার ভাই নাওজুমিকে খুঁজতে চলে যায়। নাওজুমিকে খুঁজতে খুঁজতে সে একটি সমুদ্রের কিনারায় আসে, কারণ সে বুঝতে পেরেছিল নাওজুমি এখানেই থাকতে পারে, আর এই জায়গাটি ছিল একটি পরিত্যক্ত সমুদ্র। এখানে আসার পরেই আতসুহিরো তার ভাই নাওজুমিকে খুঁজে পায়। আসলে ছোটবেলায় তারা দুই ভাই এখানে প্রায় সময় আসতো। আতসুহিরো তখন নাওজুমিকে জিজ্ঞাসা করে তুই কি এখনো এখানে আসিস, কিন্তু নাওজুমি তখন কিছুক্ষণ চুপচাপ থেকে বলে তার কাছে তো এই জায়গাটি একদম আগের মতোই আছে। নাওজুমি আসলে ছোটবেলা থেকে অনেক বেপরোয়া ছিল, কারণ তাকে যে কোনোভাবে দুনিয়ার সবচাইতে স্পিড সম্পন্ন মানুষ হতে হবে, এই বিষয়টি সবসময় তার মাথায় চলত, কারণ তার ধারণা ছিল যে এভাবে করে হয়তো সে হিনার মন জয় করতে পারবে। তবে আতসুহিরো তখন তাকে বলে যে সে আসলে ভুল ছিল, তার অন্য কারো জন্য রেস না করে নিজের জন্য করা উচিত ছিল, যেটা এতগুলো বছর ধরে সে করেনি। কিন্তু এখন থেকে সে যদি নিজের জন্য রেস করে তাহলে সে সবাইকে ছাপিয়ে সেরা হয়ে উঠতে পারবে। নাওজুমি তখন বলে কে বলেছে তোমাকে আমি এখন নিজের জন্যই রেস করি, কারণ হিনা তো আর নেই, আর আমি নিজের জন্য রেস করি বলে নিজের জীবন বাজি রাখতেও প্রস্তুত থাকি। কিন্তু আতসুহিরো তাকে বলে যে সে মিথ্যে বলছে, কারণ হিনা চলে যাওয়ার অনেকগুলো সময় পার হয়ে গিয়েছে, আর সে এখনো প্রতিনিয়ত হিনার ব্যাপারেই কথা বলছে। তাহলে সে কি করে নিজের কথা ভাবছে? হিনা মারা যাওয়ার পর থেকে সে লক্ষ্য করেছে যে নাওজুমি একদম বদলে গিয়েছে। নাওজুমি তখন বলে যে আসলে সব দোষ হচ্ছে তার। হিনা যখন তাকে ছেড়ে চলে যাচ্ছিল তখন সে হিনাকে মিথ্যে কথা বলেছিল। সে বলেছিল আতসুহিরো অন্য কাউকে পছন্দ করে, যাতে করে হিনা আতসুহিরোর কাছ থেকে দূরে সরে যায়। আর এটা শোনার পরপরই হিনা বোস্টনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে হয়তো ভেবেছিল এখানে থাকলে সে আতসুহিরোকে ভুলতে পারবে না,
যদি সে সেদিন হিনাকে মিথ্যে না বলতো তাহলে হিনা হয়তো বোস্টনে যেত না, আর তার মৃত্যুও হতো না। হিনার মৃত্যুর জন্য সে দায়ী, আর এই অপরাধবোধ থেকেই সে হিনাকে এখন পর্যন্ত ভুলতে পারছে না। এসব কথা বলতে বলতে নাওজুমি সেখানে প্রচন্ড কাঁদছিল। আচহিরো এখানে নাওজুমিকে কি বলে সান্ত্বনা দেবে সেটার ভাষা খুঁজে পাচ্ছিল না, তাই সে সেখানে একদম নিশ্চুপ হয়ে থাকে। এরপর নাওজুমি সেখান থেকে ফিরে গিয়ে নিজের রেসের পুরনো ভিডিওগুলো দেখতে থাকে, আর রেসের মধ্যে তার ভুল ত্রুটিগুলো বের করার চেষ্টা করতে থাকে। অন্যদিকে আচহিরো সুজুকিকে ডেকে পাঠায় আর বলে তার টার্বো চার্জারের কাজ প্রায় শেষ, সে এবার এটি পরীক্ষা করে দেখতে চায়। এজন্য সে ফাইনালের দিন এটাকে নাওজুমির গাড়িতে লাগাতে চায়। সুজুকি তখন তাকে জিজ্ঞাসা করে যে এটা 100% কার্যকর কিনা, কারণ ফাইনাল রেসটি তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তবে আচহিরো তখন তাকে বলে যে সেটাও পুরোপুরিভাবে নিশ্চিত নয়, কারণ এটিকে আগে পরীক্ষা করার প্রয়োজন। আচহিরো এখানে আরো বলে যে নাওজুমির অনেক সাহস আছে, এটার জন্য গাড়ি যত স্পিডেই চলতে থাকুক না কেন সে ভয় পাবে না। তবে এখন এমনও হতে পারে যে তার টার্বোটি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যেতে পারে, আর তাদের দুই ভাইকে হয়তো বরখাস্ত করা হতে পারে। তবে সে ন্যূনতম সম্ভাবনাটুকুকেই কাজে লাগাতে চায়। এসব শুনে সুজুকি তাকে অনুমতি দিয়ে দেয় টার্বো চার্জার ব্যবহার করার জন্য। এতে আচহিরো অনেক খুশি হয়ে যায়, আর আচহিরো তখন তার দলবল নিয়ে কঠোর পরিশ্রম করতে থাকে। এরপর ফাইনালি তার টার্বো চার্জারটি একদম রেডি হয়ে যায়, আর সে সেটাকে গাড়িতে ইনস্টল করার কাজ শুরু করে দেয়। অন্যদিকে নাওজুমি নিজেকে ফাইনালের জন্য প্রস্তুত করতে ব্যস্ত ছিল। এরপর দেখতে দেখতে চলে আসে ফাইনালের দিন। তো এখানে জমজমাট সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর মধ্যে আকিরা আসলে সবাই এখানে তার অটোগ্রাফ নেয়। অনেক বড় বড় টিভি চ্যানেল থেকেও তার ইন্টারভিউ হতে থাকে। এদিকে এমন সময় টার্বো ইনস্টল করা গাড়ি নিয়ে টিম স্পাইকার সেখানে এসে পৌঁছয়। সবাই এখানে তাদের টার্বো নিয়ে কথা বলতে থাকে। এদিকে অ্যান্ডো চলে আসে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আচহিরো তার দলবল নিয়ে গাড়িটিকে একটি ফাইনাল চেক দেয়। এরপর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় রেস। ফাইনালের প্রত্যেকটি রেসার অনেক বেশি দুর্দান্ত ছিল, তারা কেউ কারো থেকে কম ছিল না। তাই এখানে সকলের মাঝে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল। আর দুর্দান্ত এক রেসের পর তারা ফাইনাল লাইনে এসে পৌঁছয়। দেখা যায় যে আকিরা সবার আগে এসে পৌঁছে গিয়েছে, আর তার ঠিক 3 সেকেন্ড পর এসে পৌঁছেছে নাওজুমি। তবে ফাইনাল রাউন্ডটি আবার কয়েকটি রাউন্ডে বিভক্ত ছিল, অর্থাৎ নাওজুমির কাছে এখনও জেতার সুযোগ রয়েছে। কিন্তু সবাই এখানে এটা ভেবে চিন্তিত হয়ে পড়ে যে সময়ের পার্থক্যটুকু নাওজুমি কাটিয়ে উঠতে পারবে কিনা। এবার পরের রাউন্ড শুরু হওয়ার আগে আকিরা তার দলকে বলে যে তার স্পেয়ারটি টাইট করে দিতে, যেন তার স্পিড আরো বেশি বেড়ে যায়। অন্যদিকে সুজুকি টয়লেটে গিয়ে দেখতে পায় নাওজুমি সেখানে বমি করছে। সুজুকি তখন তাকে কোনো কিছু না বলে সেখান থেকে চলে আসে। এরপর সে বাইরে এসে অ্যান্ডোকে বলে যে সে বুঝতে পারছে 7 বছর আগের ঘটনার পুনরাবৃত্তি আবার হতে চলেছে। 7 বছর আগে আচহিরো সাসপেনশনের কারণে অনেক বড় একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যান্ডো এতে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে, আর সে বুঝতে পারে যে সে তাকে সেই অ্যাক্সিডেন্টের কথা বলছে, যেটার ব্যাপারে আচহিরো আগে তাকে বলেছিল। তাই এখানে আজকে তার নাওজুমির জন্য অনেক দুশ্চিন্তা হচ্ছিল। এদিকে দেখতে দেখতে রেস শুরু হয়ে যায়। রেসের মাঝখানে আকিরা হঠাৎ করে একটি ধাক্কা খেয়ে তার গতি কমিয়ে দেয়, আর এই সুযোগে নাওজুমি বেশ ভালোই এগিয়ে যায়। সে তার থেকে প্রায় 15 সেকেন্ড এগিয়ে থাকে। কিন্তু বিপত্তি বাধে তখন, যখন কেউ একজন নাওজুমিকে ইশারা করে থামতে বলে, আর এতে নাওজুমির মনোযোগ নষ্ট হয়ে যায়। নাওজুমি বুঝে ওঠার আগে একটি ক্র্যাশ হওয়া গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে ফেলে, ফলে তার গাড়িটি উল্টে একদম পানির মধ্যে পড়ে যায়। সব এতে হতবাক হয়ে তাকিয়ে থাকে। গাড়িটি ধীরে ধীরে ডুবে যেতে শুরু করে। নাওজুমি বা তার কো ড্রাইভার কাউকে ভেসে উঠতে দেখা যায় না। সব এইতে অনেক ভয় পেয়ে যায়। তবে কিছুক্ষণ পরে তারা দুজন উঠে আসে, আর এবারের মতো তারা কোনো মতে প্রাণে বেঁচে যায়। তবে এত বড় দুর্ঘটনার কারণে আজকের রাউন্ডটি ক্যান্সেল হয়ে যায়। এদিকে আচহিরো ছুটে চলে যায় তার ভাইয়ের কাছে। সে তাকে নিয়ে অনেক ভয় পেয়ে গিয়েছিল, আর সে বারবার তার কাছে ক্ষমা চাইছিল, কারণ সে ভাবছিল তার টার্বো চার্জারের জন্য এমনটা হয়েছে। এই পথে কেমন সময় সেখানে অ্যান্ডো চলে আসলে নাওজুমি আর কোনো কিছু না বলে সরাসরি চলে যায় স্পাইকার মেকানিকদের কাছে, যারা কিনা ঠিক করছিল যে কখন তারা গাড়িটিকে পানি থেকে তুলবে। আচহিরো তখন বলে যে গাড়িটি তারা এক্ষুনি তুলবে, আর যত দ্রুত সম্ভব গাড়িটিকে ঠিক করতে হবে। আগামীকাল যে রেস রয়েছে সেই রেসে তার ভাই এই গাড়িটি ব্যবহার করবে। তবে এবার গাড়িটিকে সে আগে চাইতে অনেক শক্তিশালী বানাতে চায়। সবাই তখন আচহিরোর কথা মতো কাজে লেগে পড়ে, আর আচহিরো সবাইকে মোটিভেট করতে থাকে এবং নির্দেশনা দিতে থাকে যে কিভাবে গাড়িটিকে আরো অনেক ইমপ্রুভ করা যায়। গাড়িটি চেক করার পর দেখা যায় গাড়ির ইঞ্জিন একদম ঠিক আছে, তবুও সবকিছু ঠিকঠাক করতে তাদের অনেক বেশি সময়ের প্রয়োজন। কিন্তু তাদের হাতে আছে মাত্র 4 ঘন্টা সময়। তবে তারপরও তারা কেউ হাল ছেড়ে না দিয়ে তাদের কাজ চালিয়ে যায়। এদিকে নাওজুমির শরীর কিছুটা ভালো লাগলে সে উঠে আসে, আর সে এখানে দেখতে পায় যে তার ভাই তার গাড়িটিকে মডিফাই করার জন্য অনেক পরিশ্রম করছে।
নাজুমিকে দেখে আতসুহিরো তখন তার কাছে এগিয়ে আসে আর বলে যে সে একজনকে কথা দিয়েছে, আর সেই কথা পূরণ করতে সে তার ভাইকে যেভাবেই হোক সাহায্য করবে। এদিকে স্পাইকার মেকানিকদের দেখে প্রতিযোগিতায় সবার মধ্যে চাঞ্চল্য দেখা যায়। সবাই তাদেরকে ঘিরে দাঁড়িয়ে থাকে আর তারা অনবরত তাদের কাজ চালিয়ে যায়। তারা সারা রাত জেগে কঠোর পরিশ্রম করতে থাকে আর ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই দেখা যায় ফাইনালি তারা তাদের কাজ শেষ করতে পেরেছে। আতসুহিরো তখন ইঞ্জিন স্টার্ট দেয়, কিন্তু ইঞ্জিন কিছুতেই চালু হচ্ছিল না। অনেকবার চেষ্টা করেও কোনো লাভ হয় না। তারা এতে বুঝতে পারে যে এত পরিশ্রমের পর সবকিছু বৃথা হতে চলেছে। এতে করে সবাই এখানে অনেক হতাশ হয়ে যায়। এদিকে আতসুহিরো তার ঘড়ির দিকে তাকালে তার এখানে অ্যান্ডোকে বলা তার নিজের কথাটি মনে পড়ে যায় যে তার এই 2 হাত থাকতে সে কখনোই হাল ছেড়ে দেবে না। তাই সে আবারও ইঞ্জিন স্টার্ট দেওয়ার চেষ্টা করে। এভাবে প্রায় অনেক সময় চেষ্টা করার পর ফাইনালি ইঞ্জিন স্টার্ট হয়ে যায়। এতে যেন সবাই উল্লাসে ফেটে পড়ে। আশেপাশের সবাই হাততালি দিয়ে তাদেরকে মোটিভেট করতে থাকে। এরপর সবাই দেখতে পায় নাজুমি তার রেসের ইউনিফর্ম পরে চলে এসেছে। এরপর নাজুমির ভাই আতসুহিরো তাকে তার গাড়িটি একদম প্রস্তুত করে দেয়। সে তখন সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে বসে। এরপর সে তার ভাইয়ের সাথে ছোটবেলার মতো হাত মিলিয়ে রেসিং কারের দিকে এগিয়ে যায়। যদিও সে দ্বিতীয়বার খেলার মতো একটি সুযোগ পেয়েছে, তবে এখানে অনেক বড় অসুবিধাও রয়েছে। তার কারণে রেস একদিন পিছিয়ে যাওয়ায় তাকে শাস্তি হিসেবে 5 মিনিট দেরি করে রেস শুরু করতে হয়। আর এসব কিছু মাথায় রেখেই নাজুমি 5 মিনিটের মধ্যেই রেস শুরু করে দেয়। তবে সে আজকে অনেক বেশি আত্মবিশ্বাসী ছিল। আর এখানে তার ভাইয়ের সমস্ত কথাগুলো মনে পড়ে যায়, যেখানে তার ভাই ছোটবেলায় তাকে রেসের জন্য মোটিভেট করেছিল। এবং সে এখানে এটাও উপলব্ধি করতে পারে যে সে ছোটবেলা থেকে এখন পর্যন্ত তার ভাই ছায়ার মতো তাকে আগলে রেখেছে, যাতে করে সে তার জীবনে এগিয়ে যায়। এজন্য এই রেস তাকে যেভাবেই হোক জিততে হবে। এরপর দেখা যায় নাজুমি তার অসাধারণ দক্ষতা দিয়ে খুব সহজেই 5 মিনিটে দ্রুত কাটিয়ে সিগমার কাছাকাছি চলে যায়। আর মেইনটেনেন্সের সময় আজকে আর তার ভাই তাকে কোনো কিছুতেই বাধা দেয় না। সে তাকে তার মন দিয়ে রেস করে যেতে বলে। নাজুমি হেসে তখন তাদের সম্মতি জানায় এবং সে আবারও গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আর খুব কম সময়ের মধ্যে এসে ফিনিশিং লাইনের একদম কাছাকাছি চলে আসে। এরপর দুর্দান্ত এক উত্তেজনার মধ্য দিয়ে রেস শেষ হয়। দেখা যায় ফাইনালি এই রেসে জিতে গিয়েছে নাজুমি। তার দুর্দান্ত স্পিড, দক্ষতা এবং আত্মবিশ্বাসের জন্য সে অনেক পিছিয়ে গিয়েও আজকে সবাইকে ছাপিয়ে সবার উপরে চলে এসেছে। আর সে অবশেষে সেকো কাপ জিততে পেরেছে। এমনকি সে সবার চাইতে কম সময় পেয়েও সবার আগে আজকে ফিনিশিং লাইন ক্রস করে ফেলেছে, যার ফলে আগে কাটিয়ে সে এখন নাম্বার 1। এরপর দেখা যায় নাজুমি শেষ পর্যন্ত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে পৌঁছে যায়। আর তার পানিতে ডুবে যাওয়া সেই ভাঙা গাড়িটি দিয়েই সে তার জয়ের ধারা অব্যাহত রাখে। আর ফাইনালি সে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নও হয়ে যায়, যেটা তার এবং তার ভাইয়ের অনেক বড় একটি স্বপ্ন ছিল। আর এখন আস্তে আস্তে নাজুমি এবং তার ভাইয়ের সম্পর্ক একদম আগের মতো হয়ে গিয়েছে। তাদের সমস্ত ভুল বোঝাবুঝি শেষ হয়ে তাদের নতুন এক জীবন শুরু হয়েছে। আর এমনই একটি সুন্দর এন্ডিংয়ের মাধ্যমে গল্পটি এখানেই শেষ হয়ে যায়।